আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য আমার ভালোবাসা আর শুভেচ্ছা। আজকের সকালের লাইভ সেশনে বেশ কিছু ব্রেকিং খবর আছে। ইরান এবং আমেরিকার মধ্যে আবারও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ইরান আমেরিকার ৫ম নৌবহরের সদর দফতর ব্যাপক অ্যাটাক করেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার নতুন অস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। বিশ্লেষকরা বলছে ইরান কি তবে নিউক্লিয়ার হুমকি দিচ্ছে? ৩ নম্বর, পাকিস্তানের গিলগিট বালতিস্তান নিয়ে আবারও উত্তপ্ত রাজনীতি। ইমরান খান কি পারবেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে? ৪ নম্বর, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে উদ্দেশ্য করে শহীদ ওসমান হাদিকে নিয়ে কি ইঙ্গিত করলেন যাতে করে নরেন্দ্র মোদী আবারও আন্তর্জাতিকভাবে চাপে পড়ে গেল? দর্শক, আরো বেশ কিছু খবর থাকবে, সব মিলিয়ে আজকের সকালের লাইভ সেশন। প্রথমে আমি ওসমান হাদির সংবাদটি দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের জনপ্রিয় একজন তরুণ রাজনীতিক ওসমান হাদি, তিনি ঢাকাতে একটি আসনে নির্বাচনকালীন সময় আততায়ীর গুলিতে নিহত হন। পুরো বাংলাদেশ ওসমান হাদির জন্য জেগে ওঠে। সরকার বিচার করবে আশ্বাস দেওয়ার পরও আমরা একসময় দেখেছি ইউনূস সরকার চলে গেল, নতুন সরকার এলো, ওসমান হাদির ইস্যুটি ধামাচাপা পড়ে গেল। অর্থাৎ ৫৪ বছরের বাংলাদেশে যেটি হয়, কোনো একটি বিষয়ে আলোচনায় আসে, গণমাধ্যম প্রতিদিন সেটাকে কভারেজ দিয়ে ভিউ বাড়ায়, আস্তে আস্তে নতুন ঘটনা আসে, সেই বিষয়টি ধামাচাপা পড়ে। তবে ধামাচাপা সেই ঘটনারই পরে যেটাতে গুরুত্বপূর্ণ কুশীলবরা জড়িত থাকে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত থাকে, সেই ঘটনাগুলি আমরা দেখি শেষে ধামাচাপা পড়ে। আমরা তনু হত্যা থেকে শুরু করে সাগরণী হত্যা থেকে শুরু করে দেখেছি এগুলোর কোনো কুল কিনারা হয়নি। অনেকে বলছেন ওসমান হাদির হত্যারও কোনো কুল কিনারা হবে না, কারণ এটার সাথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত আছেন। আশা করি বুঝতে পেরেছেন তারা কারা। তবে হঠাৎ করে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা তার একটি বক্তব্য ঘিরে আবারও নেট দুনিয়া এবং সংবাদ মাধ্যম সরব হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশে একজন জনপ্রিয় রাজনীতিক তরুণ অ্যাক্টিভিস্ট, অর্থাৎ ওসমান হাদিকে ইঙ্গিত করে তার যে উপমাগুলো সবগুলো দিয়ে বলেছেন, তাকে হত্যা নিয়ে তাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ থাকতে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বুঝিয়েছেন এই হত্যার সাথে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জড়িত। তারা এই হত্যাকাণ্ডটি, মানে বাংলাদেশের এই তরুণকে হত্যার পেছনে ভারত দায়ী, এই বিষয়টি ইঙ্গিত করে মমতা বলেছেন, আমাকে চুপ থাকতে বলা হয়েছে, আমি দেশের স্বার্থে চুপ রয়েছি। কিন্তু তিনি জানেন এই হত্যার সাথে তার দেশ জড়িত, মানে ভারত জড়িত। এই বক্তব্যটির পর বাংলাদেশের মানুষ যে বিষয়টি ধারণা করেছিল অবশেষে সেটাই সত্য প্রমাণিত হয়েছে। অর্থাৎ ওসমান হাদিকে হত্যার সাথে ওই পারের গোয়েন্দা সংস্থা বা সেই দেশের রাষ্ট্র যে জড়িত, সেই বিষয়টি একজন মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেটা আবার প্রমাণ হয়েছে। আমাদের দাবি থাকবে বাংলাদেশ সরকারের কাছে মমতার এই বক্তব্যটি গুরুত্ব সহকারে নিয়ে ভারত সরকারের কাছে এর জবাব চাওয়া এবং এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত হত্যাকারী কারা সেটা প্রমাণ করা। যদি সরকার এটি করতে পারে, আমরা মনে করব এই সরকার জনগণের সরকার। আর যদি সরকার এই বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেয়, ধরে নেব এই ষড়যন্ত্রে হয়তোবা সরকারেরও কেউ জড়িত থাকতে পারে, অথবা সরকার ওই দেশটির ভয়ে চুপ রয়েছে। তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশ বড় কোনো বিচারের ক্ষেত্রে বা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সরকারের কাছে তাদের আস্থা হারাবে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছেন যে পাকিস্তান সীমান্তে সব বাড়ি ঘর গুড়িয়ে দেয়া হবে। আবারও তিনি পাকিস্তানের বিরুদ্ধে নতুন বক্তব্য দিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা বাড়াবার চেষ্টা করছেন। পাকিস্তান সীমান্তে যত বাড়িঘর আছে সব গুড়িয়ে দেবে ভারত, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এবং তিনি বলছেন এই সীমান্ত দিয়ে অস্ত্র এবং মাদক চোরাচালান হয়। প্রশ্ন হলো, বাংলাদেশে যত ইয়াবা, যত ফেন্সিডিল আসছে, অস্ত্র আসছে, কোন বর্ডার থেকে আসছে? বাংলাদেশের সাথে মাত্র একটি দেশের বর্ডার রয়েছে, আর রয়েছে মিয়ানমারের, সেটা নাফ নদীর ওপারে। সেখান থেকে ইয়াবা আসে কম বেশি আমরা জানি, কিন্তু অস্ত্র, আরো যে মাদক, গাঁজা কিংবা ফেন্সিডিল সহ আরো যে আসে মানে মাদক, কোন দেশ থেকে আসে? কিন্তু অমিত শাহ এই বিষয়টি কিছু বলেনি। বাংলাদেশের যুব সমাজের হাতে ভারত যে মাদক এবং অস্ত্র তুলে দিচ্ছে এই দেশের যুবকদের ধ্বংস করতে, সেই বিষয়ে অমিত শাহ কিছু বলেনি। তবে পাকিস্তান থেকে নাকি এরকম অস্ত্র মাদক আসছে, যে দেশটি সবচেয়ে বেশি মাদক বিক্রি করে সে আরেক দিকে আঙুল তুলছে। হাসবো না কাঁদবো। তবে এখন পর্যন্ত এই ব্যাপারে পাকিস্তান কোনো বক্তব্য দেয়নি। আশা করি শীঘ্রই পাকিস্তানের বক্তব্য আমরা পাবো। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তানের গিলগিট বালুচিস্তানে প্রাদেশিক নির্বাচন। অর্থাৎ আমরা ভারতের দিক দিয়ে বুঝাই পশ্চিমবঙ্গ যেমন একটি, কি বলবো, এটা আমাদের দেশে তো একটি নির্বাচন হয়, প্রধানমন্ত্রী নির্বাচন, জাতীয় নির্বাচন, কিন্তু ভারত এবং পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন হয়, প্রদেশ কেন্দ্রিক। এটা ওরা বলে ওদের ভাষায় সুবে, বা ওরা বলে আমাদের যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বা চিফ মিনিস্টার ছিলেন, আর প্রধানমন্ত্রী হয় রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি। তো গিলগিট বালুচিস্তান একটি প্রদেশ পাকিস্তানের, সেখানে নির্বাচন আসন্ন, কিন্তু সেই নির্বাচন ঘিরে এখন ব্যাপক উত্তেজনা চলছে। পিটিআই সেখানে প্রার্থী দিলেও পিটিআইকে কোনো অ্যাক্টিভিটিস করতে দেয়া হচ্ছে না। পিটিআইয়ের কোনো সেন্ট্রাল লিডারকে গিলগিট বালুচিস্তানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যারাই গিলগিট বালুচিস্তানে যাচ্ছেন, গিলগিট বালুচিস্তান সীমান্তে তাদেরকে আটকে দেয়া হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। অন্যদিকে নওয়াজ শরীফ, তিনি গিলগিটে যাচ্ছেন, মরিয়ম যাচ্ছেন, আরো যারা ভিন্ন দলের আছে তাদেরকে সেনাবাহিনী অবাধে চলাচলের সুযোগ করে দিয়েছে। বলা হচ্ছে আসিফ মনির গিলগিট বালুচিস্তান তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য সব রকম ষড়যন্ত্র করছেন, কিন্তু পিটিআইকে হারাবার জন্য যত রকম কলা কৌশল আছে, কারচুপির ব্যবস্থা আছে, সব করছেন আসিফ মনিরের সেনাবাহিনী। তারপরও গিলগিট বালুচিস্তান একটা বড় চ্যালেঞ্জ করতে যাচ্ছে পিটিআই, কারণ এখানে বিগত সময়ে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পিটিআইয়ের প্রার্থী ছিলেন এবং তিনি ছিলেন এবং ইমরান খানের একজন অন্যতম সাহসী লড়াকু সেনা ছিলেন। এবার তাকে নির্বাচন করতে দিচ্ছে না, পরিবর্তে তার মাকে দাঁড় করানো হয়েছে। তারপরও নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী একের পর এক ষড়যন্ত্র করছে পিটিআইয়ের বিরুদ্ধে, একদম প্রকাশ্যে পিটিআইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, একদম স্পষ্ট। পারলে ভোটারদের ধরে ধরে বাড়ি ফেরত পাঠাবে, এরকম একটা অবস্থা। পাশাপাশি আজাদ কাশ্মীরেও নির্বাচনের ডামাডোল চলছে। আমরা এই দুটো প্রসঙ্গে নিয়ে আপনাদের মোটামুটি খবর দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন, কি চলছে। এই দুটো প্রদেশ বিজয় ইমরান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আসছি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর। ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পজিশন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন, যদি আমেরিকা ইসরায়েল ইরানে নতুন করে হামলা করে তবে তাদের জন্য বড় বড় কিছু সারপ্রাইজ ইরান প্রস্তুত করে রেখেছে। আইআরজিসির একজন জেনারেল বলেছেন যে আমরা শত্রুকে মোকাবেলায় এমন ভয়ঙ্কর অস্ত্র প্রস্তুত রেখেছি যেটা শত্রু কল্পনাও করতে পারে না। ঠিক এই বক্তব্যটি ঘিরে আন্তর্জাতিক মহলে নানান রকম প্রশ্ন উঠেছে। মার্কিন এবং পশ্চিমা দুনিয়ার বড় বড় সামরিক ব্যক্তিরা বলছেন, তবে কি ইরান নিউক্লিয়ার হুমকি দিচ্ছে? ইরান কি তবে নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে? এই একটি বক্তব্য ঘিরে এখন নানান রকম চাঞ্চল্যকর তথ্য আসছে। ইরানের হাতে ভয়ঙ্কর সেই অস্ত্রটি কি আসলে? ইরান এ যাবৎ যুদ্ধকালীন সময় যত ধরনের মিসাইল ব্যবহার করেছে, এর মধ্য থেকে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের কথা কেন বলছে? ইরান কি এই শব্দটি দিয়ে বোঝাচ্ছে পৃথিবীকে যে তারা নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে? এটা নিয়ে অনেক আলোচনা চলছে, হয়তো বা ধারাবাহিকভাবে এটার অনেক প্রশ্নের উত্তর মিলবে। 2 নম্বর, ইরান কেন আমেরিকার কাছে নত হচ্ছে না? তার কাছে এমন কি আছে? এটি নিয়েও এখন আলোচনা চলছে। আইআরজিসির কমান্ডার বলছেন, আমরা শত্রুকে
প্রতিটি ধাপে তাদেরকে পর্যবেক্ষণ করেই আমাদের অস্ত্র ব্যবহার করে থাকি। তবে এবার আমরা তাদের জন্য যে ভয়ঙ্কর আমাদের অস্ত্রটি হাতে রেখেছি, যেটি শত্রুর সকল মনোবল ভেঙে দেবে, শত্রুকে তার সকল শক্তির আধার থেকে ছুটকে ফেলে দেবে। তার মানে এমন কিছু ইঙ্গিত করছে তবে ইরান, নাকি এমন কোনো মিসাইল যেটি ইরান ব্যবহার করেনি কিন্তু শত্রুর জন্য খুব ভয়ঙ্কর কিছু হবে, এইরকমই একটি বার্তা আসছে বলা হচ্ছে। দর্শক, তো ইরানের এই বক্তব্য নিয়ে নানান রকম মন্তব্য আসছে। তবে ইরানের একজন পার্লামেন্টেরিয়ান বলেছেন যে ইরানের মূল শক্তি হলো তার জনগণ। ইরান শত্রুর সাথে যুদ্ধ করবে তার জনগণকে নিয়ে, এবং জনগণই সেটা মোকাবেলা করবে। দেখি আমরা আসলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। তবে এবার খেলাটা শুরু করেছে আরেক দিক থেকে চীন। চীন এবং ইউরোপের মধ্যে একটি অদৃশ্য ডিল তৈরি হয়েছে, যেটি আমেরিকার সবচেয়ে বড় ভয় ছিল। কারণ ইউরোপকে চীন তার বগলে নিয়ে গেলে আমেরিকা তার পরাশক্তি থেকে ছিটকে পড়ে যাবে। ইতিমধ্যে সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে, কারণ চীন মার্কিন বন্ডস বিক্রি করে গোল্ড কেনার দিকে নজর দিয়েছে। হঠাৎ করে খবর আসলো ইউরোপের সেন্ট্রাল ব্যাংক আমেরিকার ট্রেজারি বন্ধ করে ট্রেজারি বন্ড বিক্রি করা শুরু করে দিয়েছে। ইউরোপের সেন্ট্রাল ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড বিক্রি করে গোল্ড কেনা শুরু করেছে। তার মানে আমেরিকার ডলার এখন ঠাস করে মাটিতে পড়ে যাবে, শেয়ার বাজার ঠাস করে নিচে পড়ে যাবে। আমেরিকা পুরো পৃথিবীকে আগে ঋণ দিয়ে সুদে টাকা গুনত, এখন আমেরিকা নিজে তাদের যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঋণ আছে এই ঋণগুলো চাঙা হয়ে যাবে, এবং আমেরিকার এই বন্ড ইউরোপ বিক্রি করে দেওয়ার জন্য এবং তারা স্বর্ণ কেনার জন্য তাদের ডলারের দরপতন শুধু নয়, আমেরিকা এখন নিজে বড় রকম ঋণগ্রস্ত হয়ে চাপে পড়ে যাবে। তাদের দেশে অর্থনীতির যেমন 12টা বাজবে, তাদের দেশে দ্রব্যমূল্যের দাম এখন কয়েক গুণ বেড়ে যাবে, দাম দাম করে বেড়ে যাবে। পুরো আমেরিকা সোসাইটি, পুরো আমেরিকার জনগণ এখন ঋণের বোঝায় জর্জরিত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নাভিশ্বাস দেখবে বাংলাদেশের মতো। এখন আমেরিকা এই যুদ্ধে তার হিসেব নিকেশ শুরু করেছে, কারণ ইউরোপ বলছে এই আমেরিকা একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের সাথে পুরো ইউরোপকে লকডাউনে ফেলে দিচ্ছে। পুরো ইউরোপ এখন তাদের শিল্প কারখানা প্রায় বন্ধের পথে, তেল এবং গ্যাসের সংকটে পুরো ইউরোপ জ্বলছে। এখন কোনোভাবেই আমেরিকা তাদের কথা শুনছে না। যুদ্ধ বন্ধের যত প্রস্তাব ইউরোপ দিচ্ছে আমেরিকাকে, আমেরিকা নিচ্ছে না। এক ইসরায়েলকে খুশি করতে, এক ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা ইউরোপের কোনো দাবি রাখছে না। তাই ইউরোপ এখন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বন্ড বিক্রি করে তারা এখন গোল্ড কিনবে। মোটামুটি আমেরিকার কপালে বিশাল দুঃখ আছে, এই হিসেবেই এটা বোঝা যায়। হয়তো আপনারা পরবর্তী সংবাদগুলোতে পেয়ে যাবেন এই খবরটি, যে আমেরিকার জন্য কত বড় ভয়াবহ দুর্ভোগ আসতে যাচ্ছে ইরান যুদ্ধের কারণে। দর্শক, সবচেয়ে বড় খবর যেটির জন্য আপনারা ওয়েট করছেন, হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলবাহী জাহাজে হামলা করে এবং সেই জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। ইরান পাল্টা আমেরিকা এবং ইসরায়েলের শিপগুলোতে টার্গেট করে মিসাইল হিট চালায় এবং সেই জাহাজেও আগুন ধরে যায়। এরপর আমেরিকা ক্ষেপে যায়। আমেরিকা ক্ষেপে গিয়ে ইরানের আইআরজিসির যে সেন্ট্রাল সদর দপ্তর টাওয়ার সেটাকে হামলা করে উড়িয়ে দেয়। এটি হলো আইআরজিসি। তারপর কেশম দ্বীপে ব্যাপক অ্যাটাক চালায় আমেরিকা। প্রত্যুত্তরে ইরান কাতার এবং বাহরাইনে কয়েক দফা মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালায়। আইআরজিসির পক্ষ থেকে বলা হয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সেন্ট্রাল কমান্ডে হিট করেছে এবং তাদের হেলিকপ্টার টার্গেট করে হিট করেছে। আমেরিকা বলছে তারা এই আক্রমণগুলোকে ইন্টারসেপ্ট করেছে। ইরান এখনো কিছু বলেনি। ইরান বলছে তাদের আইআরজিসি যে সদর দপ্তর বা সেন্ট্রাল কমান্ডের যে পোস্ট, হেডকোয়ার্টার পোস্ট, সেটিকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। এখন একদল আরেক দলের সাথে পাল্টা হামলা চলছে এই যুদ্ধবিরতির মধ্যে। ইরান বলছে শত্রু তাদেরকে আক্রমণ করলে তারা 1 সেকেন্ড
অপেক্ষা করবে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা করে ইরান এটিও প্রমাণ করেছে তারা শত্রুর টার্গেটে অ্যাটাক করতে এতটুকু পিছপা হবে না, এতটুকু ভয় পাচ্ছে না। তাহলে খেলাটা শুরু করলো কে? আমেরিকা। আমেরিকা প্রথমে ইরানের জাহাজকে টার্গেট করেছে, ইরান আমেরিকা ইসরায়েলের জাহাজ টার্গেট করেছে। এরপর আমেরিকা খেপে গিয়ে আইআরজিসি সদর দপ্তরের যেটা তাদের কি বলে ওই কন্ট্রোল পোস্ট, সেখানে হিট করেছে। সেখান থেকে আমেরিকান নৌবহরের পঞ্চম নৌবহরের হেডকোয়ার্টারে হিট করেছে ইরান। কাতার এবং বাহরাইনে সিরিজ মিসাইল এবং ড্রোন অ্যাটাক করেছে। এভাবেই চলছে দুই দেশের মধ্যে খেলা, পাল্টা খেলা। এভাবেই যেন যুদ্ধ পরিস্থিতি আবারও আরেকটি বড় যুদ্ধের দিকে মধ্যপ্রাচ্যকে টেনে নেবে। একদিকে যুদ্ধ বিরতি, তার মধ্যেই থেমে থেমে এই খেলাগুলো চলছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।